আজকে আমরা দেখব ফ্লোটিং বিষয়টা। হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ফ্লোট মানে পজিশনিং। আপনার এর আগে আমরা কিন্তু আর্টিকেল থেকে শুরু করে প্যাডিং, মার্জিন যা যা দরকার ছিল সব কিছুই দেখছি। কিন্তু যদি কাস্টমাইজেশন পজিশন করতে হয়, যেমন এইখানে আমি প্যারাগ্রাফ রাখছি 3টা আর একটি ছবি রাখছি। এখন এইটাকে যদি আমি পজিশন করতে চাই আলাদাভাবে, যে আমার ছবি থাকবে ডানে কিংবা ছবি ছবি বা টেক্সট যেটাকে পজিশন করতে চাই নাকি? হ্যাঁ, যেমন এই আমরা যদি যেটা W3 স্কুলে দেখি, এই যে এখানে আলাদা আলাদা সেকশন হয়ে আছে না সব কিছু। জি জি যেমন জি, এই যে বাম পাশে এটা কিন্তু ফিক্স থাকতেছে। বাম ফিক্স থাকতেছে, আর ওই যে হোভার বললেন, হ্যাঁ হোভারের মতন হ্যাঁ, মানে এরকম এটা একটা ব্যাপার। হোভার আছে, ঠিক আছে, কিন্তু এই যে এই পাশে কিন্তু কোনো দেখেন এই পেজ কিন্তু শেষ, কিন্তু এইখানে যেহেতু মেন ওয়ান নাই, শেষ হয়ে গিয়েছে, তো এই যে মাইকে গেছে। এইখানে কিন্তু কিছুই নাই, মানে ব্ল্যাঙ্কই যাচ্ছে। জি জি। হ্যাঁ তার হ্যাঁ। মানে কি এই সেকশনটা আলাদা করে দেওয়া হয়েছে। জি। আবার এইখান থেকে উপরের সেকশন এবং এই সেকশনটা এটা একটা আলাদা সেকশন। আবার মাঝখানে দেখতেছি আমরা এই পাশের টেক্সট এই পাশের টেক্সট কোডিং থেকে আবার আলাদা। এইখানে কিন্তু দুইটা আলাদা আলাদা সেকশন। ঠিক আছে, এই যে সেকশনিং বিষয়টা, এইটা আজকের ক্লাসেও আমরা দেখব এবং নেক্সট ক্লাসে এইটা দেখেন। আমি যখন এইখানে নিয়ে যাচ্ছি মাউসটা, এখানে কিন্তু সেকশন দেখতে পাচ্ছি। এই যে মানে এরকম একটা মনে হইতেছে যে এইখানে একটা মানে হ্যাঁ আয়না, ওইখানে আর একটা আয়না, হ্যাঁ, মানে মানে পার্টিশন মাঝখানে, আলাদা মানে এখানে, আলাদা আলাদা কি করে এটা? এইখানে আলাদা পার্টিশন দেওয়া। এই যে পার্টিশনটা যদি না দিই আমরা, এটা প্রবলেম কি হয় যখন আমরা ওয়েবসাইটটা ছোট ডিভাইসে দেখব। হ্যাঁ, স্ক্রিনটাই আলাদা হয়েছে। যখন ছোট ডিভাইসে দেখব তখন কিন্তু এই জিনিসগুলো ভাগ হবে না। দেখেন জি এই যে এখন কি হয়েছে, একটার নিচে আরেকটা চলে গেল না। জি জি। এটা মোবাইল মোবাইল ভিউ নাকি? হ্যাঁ, মোবাইল ভিউ। আমি যদি এই সাইজ দেখি, দেখেন এইটা আছে। হ্যাঁ, জি। তো যখনই আরেকটু ছোট ভিউতে আসতেছে তখন কিন্তু তখন তো ওইটা ওইটা চলে হিডেন যাবে, হয়ে যাচ্ছে। তার মানে কি, হিডেন হয়ে যাবে, দুই সাইডে থেকে কোন সাইজে আসতেছে। হ্যাঁ, এবং মেজারমেন্ট ওইটা স্পেসিফিক, মানে মনে হয় মাঝখানে টুক দেখাচ্ছে, জি, বায়ার ডাইনে দেখাচ্ছে না। তার মানে কি এটা আলাদাভাবে সেকশন করা আছে, এই জন্য এইগুলো কন্ট্রোল হচ্ছে কন্টিনিউ। এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আপনি সিএসএস এইচটিএমএলে যেমন ফাইবারে যদি যান, দেখবেন এইখানে ওয়ার্ডপ্রেস এইচটিএমএল যদি লিখে সার্চ করি, দেখবেন আই উইল ডু বেস্ট কোয়ালিটি রেসপন্সিভ এইচটিএমএল ইমেল টেমপ্লেট। হ্যাঁ, সাপোজ এইটাই যদি ধরি, আপনারা কিন্তু এটা করতে পারবেন। ইমেল টেমপ্লেট, আমরা যে ইমেল পাঠাই না, এই অনেক সময় দেখি আমাদের ইনবক্সে ইমেল আসে। নর্মালি আমাদের ইমেল কেমন হয়, টেক্সট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম ইমেল দেখি না, সুন্দর করে ডিজাইন করা, এই যে এই টাইপের। তো এই যে এই টাইপের ইমেলগুলো, এই ইমেলগুলো কিন্তু এইচটিএমএল এবং সিএসএস দিয়ে করা। দেখেন, দেখলে মনে হচ্ছে সম্পূর্ণটা একটা ওয়েবসাইট, কিন্তু এই ইমেল যখন আপনি তৈরি করবেন তখন তো আপনাকে এই যে ডিভাইডেশন যেটা আছে, এই ডিভাইডেশনগুলো তো, এই যে যেমন এইখানে 4টে বক্স দেখতে পাচ্ছি আমি, তারপরে এইখানে 2টা আলাদা সেকশন ফিচারের জন্য। তো এই জিনিসগুলো তো মেনটেন করতে হবে আপনাকে। তারপরে এই পাশে দেখতে পাচ্ছি ইমেজটা এখানে লিখা, এর ইমেজের পাশে ডান পাশে, তার মানে কি এই দুইটার মাঝখান সেকশন হয়ে আছে। তো এই বিষয়গুলো যখন আমাদের মেনটেন করতে হবে, তখন কিন্তু পজিশনিং বা সেকশনিং এগুলো মাস্ট। আপনি হিউজ পরিমাণ কাজ দেখবেন শুধুমাত্র এইচটিএমএল রিলেটেড। এই যে এইচটিএমএল সার্চ দিলেই পাবেন, বেশিরভাগই কাজ পাবেন আপনি নিউজ লেটার রিলেটেড, অথবা আই ডিজাইন ওয়েবসাইট উইথ এইচটিএমএল সিএসএস অ্যান্ড বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এই যে বুটস্ট্র্যাপ, এটা কিন্তু অনেক অ্যাডভান্স। গত ক্লাসে, এই যে গতদিন আমরা আলোচনা করেছিলাম বুটস্ট্র্যাপ কি, জি জি। অনেক কেউ তো ছিল না, যদিও আমি একটা ক্লাসে নেক্সট ক্লাসে সিএসএস এর পরের ক্লাসটাতে বুটস্ট্র্যাপ দেখাবো আর একটু বেটার। এটা কিন্তু ডিটেলস দেখানোর সময় নাই, কারণ এটাকে আপনাদের কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, তো এই
বিষয়গুলো আমরা যদি করতে যাই আমাদের পেজে, যেমন এইটা একটা আমি কন্টেন্ট নিয়ে রাখছি, এই কন্টেন্টটাতে কিছুই নাই, কিন্তু শুধুমাত্র একটা ছবি এবং 3টা প্যারাগ্রাফ। তো এইটা যদি আমরা স্ট্রাকচারও করতে যাই সুন্দর করে, যেমন এইখানে আছে, এই টাইপের কোনো স্ট্রাকচার করতে যাই, তাহলে এটা কি দাঁড়াবে, আমি কিছু সিএসএস অ্যাপ্লাই করি এখানে, তাহলে বুঝতে পারবো। আমরা মূল এখানে ক্লাস দিয়ে রাখছি একটা কন্টেনার, হ্যাঁ, তাহলে টোটাল কন্টেনার ডিপ, এই যে ডিপ শুরু হয়েছে এবং ডিপ শেষ হয়েছে, এই টোটালটাই কিন্তু একটা কন্টেনার ক্লাস দেওয়া, ঠিক আছে। ডিপকে আমরা কন্টেনার হিসেবে ক্লাস অ্যাপ্লাই করেছি। তো কন্টেনারকে আমরা এইখানে কি অবস্থায় আছে, কন্টেনারটা ফুল স্ক্রিন, মানে আমার যে পরিমাণ ডিসপ্লে সেই অনুসারেই সে আছে। তো আমি চাচ্ছি যে এটা এত বড় না থেকে এটা একটু ছোট সাইজের হবে। ঠিক আছে, এটা চাচ্ছি আমি নির্দিষ্ট উইথের হবে। তো নির্দিষ্ট উইথের করার জন্য আমি তাহলে যেহেতু এইটাকে কন্টেনার, আমি কিন্তু মানে যেগুলো করানো হয়েছে আমাদের এইগুলো কিন্তু আমি আগে লিখে রাখলে পারতাম, কিন্তু নর্মালি আবার কেন আপনাদের সামনে লিখতেছি, এটার কারণ হচ্ছে জিনিসগুলো বারবার দেখে যেন আপনাদের মানে মনে থাকে যে বিষয়গুলো কি। এইগুলো যদি আমি লিখে, যেমন এখানে টেক্সটগুলো লিখে রাখছি যে এই টেক্সট লিখতে গেলে আমার সময় যাবে কাজে সময়, ক্লাসের সময়, এই জন্য কিন্তু লিখে রাখছি আমি, কিন্তু সিএসএস লিখি নাই। এর কারণ হচ্ছে আমি যখন লিখব আপনারা যেন রিমাইন্ড করতে পারেন যে হ্যাঁ এটা আমি শিখছি, ঠিক আছে। তো আমি এখান থেকে কন্টেনার যেটা লিখেছিলাম এটার ক্লাস নিলাম, নিয়ে আমি প্রথমে কি করব, এটা একটা নির্দিষ্ট উইথে কনভার্ট করব। এখন দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ পেজ জুড়ে আছে, আমি চাচ্ছি এটা নির্দিষ্ট একটি উইথ হোক। তো এই উইথটা করার জন্য আমি কি করব, উইথ 600 পিক্সেল দিলাম। এখন যদি রিলোড করি দেখেন এটা কিন্তু নির্দিষ্ট উইথে চলে আসছে। আমার ডিসপ্লে যতই বড় হোক না কেন এই কিন্তু 600 পিক্সেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। এরপরে আমি এটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করি। আমি এখন কি আছে, এটা বাম পাশে প্লট হয়ে আছে, তো আমি চাচ্ছি এটা সেন্টারে আসুক। তাহলে আমি কি দিব বলেন তো সেন্টারে আনার জন্য? জিরো অটো নাকি না কি বললে হবে না, তো কনফিডেন্টলি বলতে হবে। জি কনফিডেন্টলি বলতে হবে যে এটা দিতে হবে। মনে হইতেছিল আর কি। এই যে চলে আসছে দেখেন মিডিলে, হ্যাঁ। জি জি আরও কি করতে পারি, এখানে আমি বর্ডার দিয়ে চারপাশে বর্ডার একটু মোটা করে দিই, 5 পিক্সেল, সলিড কালার ব্ল্যাক দিলাম। এই যে বর্ডার অ্যাপ্লাই করলাম। এখন আমি এই যে 3টা প্যারাগ্রাফ নিয়ে রাখছি, এই 3টা প্যারাগ্রাফ এবং ছবি সবগুলোকে যদি আমি একটু আলাদা আলাদা করে ডিভাইড করি তাহলে বিষয়টা কি হবে, একটু আমি করি তাহলে বোঝাতে সুবিধা হবে, আপনারা বুঝবেন এবং আপনাদের প্র্যাকটিস হবে একটু। যেমন আমি প্রথম প্যারাগ্রাফ যেটা আছে, টোটাল প্যারাগ্রাফকে আমি একটি আলাদা কালার দিই। এটা যখন লিখছেন ভাই এসটিএমএল কইরেই তো নিছেন আগে না, এই যে মানে প্যারাগ্রাফ দিয়া বা পি ট্যাগ দিয়া বা এই হ্যাঁ সমস্ত হ্যাঁ ইমেজ ডিক্লেয়ার করছেন, এগুলো তো আছেই, এই যে মানে এটা, সিএসএস টা লিংক করে নিছেন আগে, তাই হ্যাঁ তো? হ্যাঁ এটার সাথে এটা তো এই যে এই পাশে তো করে নিছি সবগুলোই। আচ্ছা বুঝছি, হ্যাঁ ঠিক আছে। আমি শুধু সিএসএসটা লিখতেছি আপনাদের সামনে যে এগুলো তো বেসিক জিনিস। হ্যাঁ বুঝছি, জি
ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, কি দেব, আচ্ছা গ্রে কালার দিই। আচ্ছা একটু প্যাডিং দিয়ে দিই, কারণ লেখাগুলো দেখেন বর্ডারের সাথে অ্যাটাচড হয়ে আছে। তো এখানে যদি একটু প্যাডিং দিই, প্যাডিং চারপাশে প্যাডিং দিলাম আমি 10 পিক্সেল। এখন রিলোড দিই, এই যে এখন আলাদা আলাদা দেখায় না সব কিছু। আর অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে না প্যারাগ্রাফের? না না ওইটার দরকার না, আমি যেটা দেখাবো এটা অন্য বিষয়। এখন আমি চাচ্ছি যে এই যে ইমেজটা, আমার ইমেজটা যে পজিশনে আছে, এই ইমেজের পাশে আমি এই টেক্সটগুলো নিতে চাচ্ছি। এই যে উপরের জায়গাটা ফাঁকা, তাহলে এই টেক্সটগুলো যদি আমি ইমেজের পাশে নিতে চাই, তাহলে আমরা স্পেশাল একটি ক্লাস ব্যবহার করব, ডিক্লারেশন। তাহলে ইমেজকে আমি ডিক্লারেশন করতেছি, যেটাকে আমি এটাকে বলতেছি ফ্লোট। ফ্লোট মানে কি? ফ্লোট মানে হচ্ছে উঠে আসা বা ভাসমান। হ্যাঁ, তো ভাসমান বিষয়টা, তো যদি এই ইমেজটাকে আমি ভাসমান করি, তাহলে এখানে তো ইমেজটা কি করছে, একটা ব্লক সে ধরে রাখছে না? এখানে সে ইমেজও ডান এইখান থেকে শুরু করে পুরোটাই কিন্তু সে একটা ব্লক আকারে ধরে রাখছে। তো আমি এই ইমেজটাকে যদি ভাসমান করে দিই, তাহলে ব্লকটা সে ছেড়ে দিবে। সে যে ব্লক করে রাখছে এখানে, এই টোটাল লাইনটা, এই যে সাদা অংশটুকু ব্লক করে ফেলছে, তো এটাকে যদি আমি ভাসমান করে দিই, তাহলে কিন্তু সে জায়গাটা ছেড়ে দিবে। তো ভাসমান করার জন্য যে ডিক্লারেশন, সেটা হচ্ছে ফ্লোট। হ্যাঁ, তো এই ফ্লোট ব্যবহার করে আমি এখানে যদি ফ্লোট কোন পাশে থাকবে বলেন তো, যে আমি চাচ্ছি আমার ইমেজটি বামে থাক। ফ্লোট কিন্তু 3 রকম হয়, লেফট, সেন্টার এবং রাইট। 3টার যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন। আমি চাচ্ছি এটা লেফটে থাকবে, তাহলে এখানে ফ্লোট লেফট লিখলাম। মানে পিকচারটা থাকবে বাম পাশে? হ্যাঁ, পিকচার বাম পাশে থাকবে। তাহলে এইটা লিখে আমি যদি সেভ করে রিলোড দিই, দেখেন কি ঘটনা ঘটবে, দেখছেন? আচ্ছা আচ্ছা, পিকচার কিন্তু আমার পিকচারটা মানে ফিক্স থাকতেছে, কিন্তু হ্যাঁ মানে ফ্লোটিং ভাসমান থাকতেছে, কিন্তু লেখা ভিতরে ইনসাইড, মানে হ্যাঁ এটা উপরে আর নিচে হয়ে গেল, উপরে আসছে পিকচার। ওইটা আমরা ঠিক করব। আমরা প্রথম কি করলাম, এই পিকচার যে ব্লকটা ধরে রাখছিল ছবিটা, এই ব্লকটাকে রিলিজ করে দিলাম প্রথমে। ঠিক আছে, মানে সে যে জায়গা, প্রত্যেকটা প্যারাগ্রাফ এই যে ডিরেক্ট লাইনটা ধরে রাখছে, এই প্যারাগ্রাফ এতটুক, অথচ সে কিন্তু সম্পূর্ণ অংশটুকু জুড়ে আছে। সম্পূর্ণ কতটুকু অংশ জুড়ে আছে, এইখানে আমরা যে উইডটা দিয়ে রাখছি কন্টেনারের, আমাদের মূল সেকশনের। তো এখানে কন্টেনার কিন্তু একটা ক্লাস, আপনারা আবার কনফিউজ হবেন না যে কন্টেনার লিখতে হবে। এখানে কন্টেনার কিন্তু জাস্ট ক্লাস লিখছি আমি একটা, এখানে যে কোনো নামই হতে পারে। তো এখন আমরা কি করলাম, যখনই ফ্লোট দিলাম, ফ্লোট যদি সেন্টার দিই, এখন রিলোড দেন, দেখেন এটা কিন্তু নিচের ব্লকটা নামিয়ে দিল। কেন নামিয়ে দিল? কারণ এটা যদি আমি সেন্টার করি, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু আলটিমেট কিছু শো করতেছে না, যে ছবিটা কিন্তু সেন্টারে গেল না। কিন্তু এটা কি করলো, আমার ইমেজ যদি এই পজিশনে থাকে, তখন কিন্তু আমার দুই পাশে এসে ব্লকটা ধরে রাখবে না, জায়গাটা কিন্তু ধরে রাখবে। এই জন্য কিন্তু আমার ফ্লোটটা নিচে নেমে গেল। আমি যখন রাইট দিই, তখন কিন্তু আবার কাজ করলো সে, বুঝতে পারছেন? লেফটে থাকলে কি করলো, এই পাশ থেকে লেখা তুলে দিল, রাইটে দিলে এই পাশ থেকে লেখা তুলে দিল। তো ছবিটা নিয়ে চলে আসলো এই পাশে ভাসমান অবস্থায়। এখন আমি যদি এই পাশেই রাখি, লেফটে রাখলাম, লেফটে রাখার পর এই যে এখন প্রবলেমটা কি হলো, আমার এই প্যারাগ্রাফগুলো এটা উপরে চলে গেছে। এখন চাচ্ছি আমি প্যারাগ্রাফগুলো কি করে নিচে আনা যায়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করতে পারি, সিএসএসে ক্লিন বলে একটা প্রপার্টিজ আছে। হ্যাঁ, ক্লিনটা কি? ক্লিন হচ্ছে এই যে
সে যে ব্লক, এটা তো আরেকটা প্যারাগ্রাফ ব্লক, এই যে ইমেজের নিচে আরেকটি ব্লক আছে আমার প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফ ব্লক যদি আমি ক্লিয়ার করে ফেলতে পারি, তো তাহলে কিন্তু এইটা ব্লকটা ছেড়ে দিবে, নিচে চলে আসবে। ঠিক আছে, এখন এই লং যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা যদি আমি নিচে নিয়ে আসতে চাই, তাহলে এই প্যারাগ্রাফে আমি অলরেডি কিন্তু ক্লাস অ্যাপ্লাই করেছি, এই যে ক্লাস ক্লিয়ার। তো ক্লিয়ার লিখে একটা ক্লাস অ্যাপ্লাই করেছি আমি। এখন এইটার উপর আমি যদি সিএসএস করি, ক্লিয়ার, এখান থেকে আমি বোথ লিখে দিলাম, দিয়ে এখন যদি সেভ দিই, দেখেন এটা নেমে গেছে নিচে। ঠিক আছে, আমার ইমেজটাও বাম পাশে ফ্লোট থাকলো এবং এটা নিচে নেমে গেল। এখন এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে তাহলে লাভ কি হলো আমার, ওভারঅল দরকার কি এটা করার দরকার কি? আমি যদি এটাকে আপাতত ডিলিট করে দিই, আমি সাপোজ আমার ফার্স্ট প্যারাগ্রাফটা নেই এখানে, এখন যদি আমি এই অবস্থায় ফ্লোট করি, দেখেন আমার নিচে যে ছোট প্যারাগ্রাফগুলো ছিল এগুলো উপরে চলে গেছে না? কিন্তু আমি চাচ্ছি যে না, আমার এই প্যারাগ্রাফগুলো উপরে যাবে না, এগুলো আমার এই স্ট্যাকের নিচে থাকবে। তো এই স্ট্যাকের নিচে যদি আনতে চাই আমি, তাহলে এখানে ক্লিন বোথ দিয়ে আমি অ্যাপ্লাই করলাম, করার পর আমি সেকেন্ড যে প্যারাগ্রাফটা, এখানে ক্লাস ক্লিয়ার লিখে দিলাম। তাহলে সে কি করবে, এর উপর থেকে যা ডাটা আছে সেটা ক্লিয়ার করে নিচে নামিয়ে নিয়ে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন প্রথম প্যারাগ্রাফটা যদি থাকতো এইখানে ক্লিয়ার প্রপার্টি সহকারে, তো এইখান থেকে আমি ক্লিয়ার প্রপার্টিসটা হিডেন করে দিলাম। এখন যদি রিলোড দিই, এই অবস্থায় আমি চাচ্ছি প্যারাগ্রাফগুলো আমার টেক্সটের সাথে এই পাশে আসুক। তখন কি করব, আমি এই যে আমার ইমেজটা, এই ইমেজটার যদি চারপাশে মার্জিন ব্যবহার করি, যেমন আমি 10 পিক্সেল মার্জিন ব্যবহার করলাম, এই যে দেখছেন। এখন এখানে যখনই আমি মার্জিন ব্যবহার করব, তখন কিন্তু আমার পজিশন যেটা ছিল সেই পজিশন ওয়াইজ কিন্তু সে জায়গাটা ক্লিয়ার করে ফেলছে, যেটা আমরা নর্মালি প্যারাগ্রাফগুলোতে দেখি। বিভিন্ন প্যারাগ্রাফে যে ইমেজ র্যাপ করে থাকে, যেগুলো র্যাপ বলি আমরা, হ্যাঁ, এই যে র্যাপ প্রপার্টিসটা অ্যাপ্লাই করার জন্য আমাকে কিন্তু এই ফ্লোট ব্যবহার করতে হবে। যেমন মার্জিন আমি দিলাম চারপাশে 10 পিক্সেল, যেই পাশে আমি রাখবো সেই পাশে ফ্লোট দিয়ে রাইট বা লেফট এরকম কিছু হ্যাঁ, লিখবো। আমি এইখানে ফ্লোট লিখলাম রাইট। এখন ইমেজ কিন্তু আমার এই পাশে চলে যাবে এবং এই যে মার্জিন করে নিতেছে মার্জিনের মাধ্যমে টেক্সটটা। হ্যাঁ, এই যে মার্জিনগুলো অ্যাপ্লাই করলাম, এই মার্জিনগুলো কিন্তু আমার এই যে চারপাশে মার্জিন তৈরি করে ফেললো। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? যদিও এই ফ্লোট প্রপার্টিস এখন আপনার কি বলে, ওই যে ওইখানে যে আমরা যে ব্যাকগ্রাউন্ড যেটা দিলাম, ব্যাকগ্রাউন্ড যদি না দিতাম তাহলে আমরা বুঝতে পারতাম না, নাকি না ব্যাকগ্রাউন্ডটা যদি দিলাম কেন? ব্যাকগ্রাউন্ড দিলাম যে বোঝানোর জন্য, জাস্ট প্রত্যেকটা সেকশন আলাদা করার জন্য। এইভাবে থাকলে তো আমি আলাদা থাকতো না, মানে বোঝা যাইতো না যে আসলে কী ঘটনা ঘটতেছে। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখছি, সেকশনটা আলাদা বোঝানোর জন্য, যে তিনটা সেকশন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এগুলো ডিটেলস যখন কাজ করতে যাবেন, আর ডিটেলস আরও এখানে এত ডিটেলস বলার জন্য আপনার সিএসএসে গিয়ে এখানে দেখেন 3টা বিষয় আছে। হ্যাঁ, আমি এইখান থেকে আপনাদের 3টা বিষয় বোঝাই, তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে যখন প্র্যাকটিস করবেন এইখান থেকে, তাহলে এইটা আপনাদের সুবিধা হবে। যেমন এই যে ফ্লোট প্রপার্টিস, হ্যাঁ, এই যে
আমি এইখানে আপনাদের বুঝিয়ে দিব আজকে যে এইটা কেমন করে ইউজ করতে হয়, মানে টোটাল আমি যদি এখান থেকে সিএসএস যে প্রপার্টিসগুলো আলোচনা করা হচ্ছে ক্লাসে, এটা ডিটেলসে যদি আমি জানতে চাই তাহলে কিভাবে আমি এইটা ব্যবহার করব W3 স্কুল। আমি যা বলতেছি সব কিছুই কিন্তু এখানে আছে এবং সুন্দরভাবে দেখেন বলে দেওয়া আছে। ফ্লোটটা কি? দ্য সিএসএস ফ্লোট প্রপার্টি স্পেসিফাই হাউ অ্যান এলিমেন্ট শুড ফ্লোট। হ্যাঁ, কী করে এলিমেন্টগুলো ফ্লোট হবে, ডানে হবে না বামে হবে। দ্য সিএসএস ক্লিয়ার প্রপার্টি স্পেসিফাই হোয়াট এলিমেন্ট ক্যান ফ্লোট বিসাইড দ্য ক্লিন এলিমেন্ট অ্যান্ড দ্য হুইচ সাইড। মানে ফ্লোটটা কি বোঝায়, যে কোন এলিমেন্ট মানে ফ্লোটের পাশ থেকে কোনটা ক্লিয়ার করব আমরা। ঠিক আছে, যেমন এইখানে এক্সাম্পল দেখানো হয়েছে, এই যে ফ্লোট রাইট। আবার আলাদাভাবে দেখেন ফ্লোট লেফট। এরপরে নেক্সট এক্সাম্পল কি, ফ্লোট নন। এই যে যখনই ফ্লোট নন লেখা থাকবে তখন কিন্তু ওই নর্মাল না লেখা একই কথা। ঠিক আছে, তো এরপরে ফ্লোটের পর যেটা আমরা ক্লিয়ার প্রপার্টিজ ব্যবহার করলাম, ক্লিয়ার প্রপার্টিজ সম্পর্কেও ডিটেলস কিন্তু এখানে বলা আছে। দেখেন ক্লিয়ার প্রপার্টিসের মধ্যে আমরা আরেকটি প্রপার্টিস পাবো, সেটা হচ্ছে ওভারফ্লো। হ্যাঁ, ওভারফ্লোটা কি, ওভারফ্লো কিভাবে কাজ করে আমরা এইখানে তো এইটা ব্যবহার করছি। এটার যদি চিত্রটা এরকম হতো, আমি একটু দেখাই আপনাদের। এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। এই যে এখানে আমি দুইটা বক্স নিলাম, একটা কন্টেনার এবং দুইটা ব্লক। এই ব্লকটাকে আমরা ফ্লোট করে দেখব, আরও বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এই যে হ্যাঁ, তো এখানে জাস্ট ফ্লোট মি লেখা আছে। আমি একটু যদি সিএসএস অ্যাপ্লাই করি এটাতে, এখানে সিএসএসগুলো যেইগুলো দেখাচ্ছি আপনাদের এখন, এগুলো কিন্তু আপনাদের মানে বিষয়গুলো একটু রিভাইজ দেওয়ানোর জন্য। ঠিক আছে, এখানে কন্টেনার তো ছিলই, এখানে কন্টেনার প্রপার্টিজ ব্যবহার করছি। আমি কন্টেনারটা একটু কমে দিলাম, 500 করে দিলাম, আর সেন্টারই থাক। এইখান থেকে 2 পিক্সেল সলিড ব্ল্যাক, ঠিক আছে, সমস্যা নাই। আর আরেকটি প্রপার্টিস আমি এখানে ক্লাস ব্যবহার করছি দুইটাতেই, এটা একটু ডিজাইন করব আমি। ফ্লোট কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু, border solid white, height 60 pixel, width 60 pixel, padding। এই যে আমি মোটামুটি একটু স্টাইল করলাম, না দেখেই কিছুই রিলোড করি নাই। হ্যাঁ, এখন রিলোড যদি করি, এটা এমন ছিল দেখেন,
এখানে কি কি অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু হয়ে গিয়েছে। এই যে কন্টেনার, প্রথমে এটা হচ্ছে এই যে বর্ডার যেটা দেওয়া আছে, কোথায় দেওয়া আছে কন্টেনারে, তাহলে কন্টেনারটা আমি 500 পিক্সেল উইথ করলাম, এরপর সেন্টার করলাম এটাকে, আর বর্ডারটা অ্যাপ্লাই করলাম, আর ফ্লোট কোথায়, এই দুইটাতে আমি এই প্রপার্টিস অ্যাপ্লাই করছি। এটা কি ব্যাকগ্রাউন্ড কালার করছি আমি, বর্ডার দিয়ে রাখছি 1 পিক্সেল। এখানে আমি এই যে দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এটা কিন্তু বর্ডার, এটা কিন্তু প্যাডিং না, এই যে সাদা হয়ে আছে। আমি এখানে এই জন্যই প্যাডিং না দিয়ে এখানে বর্ডার ব্যবহার করছি। দেখেন হোয়াইট বর্ডার, 1 পিক্সেল হোয়াইট বর্ডার ব্যবহার করার জন্য ডিভাইডেড করার জন্য আমরা বর্ডার করলাম, এই দুইটার মাঝখানে একটা বর্ডার দিলাম কি ডিভাইডেড করার জন্য, ডিভাইডেড দুইটা যেন আলাদা বোঝা যায় এই জন্য বর্ডার আলাদা বোঝা যায়। হ্যাঁ, প্যাডিং দিয়েও এটা করা যেত, কিন্তু বর্ডার দেওয়ার কারণ হচ্ছে আমার এই কালারটার সাথে সাদা, যেহেতু সাদা, সাদা কালারে বর্ডার দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এরপরে এটার হাইট দিলাম, হাইটটা কোনটা, এই যে এই অংশটুকু কতটুকু হবে, আর উইথ দিলাম, উইথ কতটুকু হবে। আর প্যাডিং কি, প্যাডিং হচ্ছে এই লেখাটা টপ বটম সেন্টার এবং প্রত্যেকটা সেকশনে আমার 10 পিক্সেল করে প্যাডিং হলো। এখন এইটাতে আমি ফ্লোট অ্যাপ্লাই করব। দেখেন আমরা এর আগে তো ফ্লোট দেখলাম, ফ্লোটে লেফট বাই ডাইনে যেতে, হ্যাঁ, ফ্লোটে কি কি প্রবলেম হতে পারে আমরা সেইগুলো একটু আলোচনা করব। ফ্লোট লেফট ব্যবহার করলাম আমি এখানে, দেখেন ফ্লোট কিন্তু হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই যে কন্টেনারে যে বর্ডারটা ছিল, এই বর্ডারটা কিন্তু সমান করে ফেললো সে। এর কারণ কি, যখনই ফ্লোট করছি আমি তখন এই দুইটা ওপরে চলে আসছে, মানে এই দুইটা ভাসমান হয়ে গিয়েছে। আর নিচে যে বর্ডারটা দেওয়া ছিল, সাপোজ আমি যদি এটা পুকুরের সাথে কল্পনা করি যে এটা একটা পুকুর, হ্যাঁ, তো পুকুরে আমি দুইটা ডিভাইড করে রাখছি কিছু একটা দিয়ে, অথবা এটা রাবার ব্যান্ডে যদি কল্পনা করি, রাবার ব্যান্ডের মাঝখানে আমি দুইটা ইট দিয়ে কিংবা আঙ্গুল দিয়ে আলাদা করে রাখছি। এখন ইট দুইটা যদি তুলে নিই তাহলে রাবার ব্যান্ড এই যে ইয়ে হয়ে যাবে না, এক জায়গায় হয়ে যাবে না। তো ঘটনা কিন্তু এটাই ঘটছে, যে যখনই আমি এই দুইটাকে ফ্লোট করে দিচ্ছি তখন কিন্তু যে কন্টেনারটা আমার এক জায়গায় জমা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে প্রবলেমটা তৈরি হবে যদি এইভাবে ফ্লোট ব্যবহার করা হয়, তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করতে পারি, এই প্রবলেম সলভ করার জন্য আমরা ওভারফ্লো প্রপার্টিজ ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেটা সিএসএস এ আরেকটি প্রপার্টিজ ওভারফ্লো। আপনারা এইগুলো আমি মানে বলার কারণ হচ্ছে, যখন আপনারা বিভিন্ন থিমে স্ট্রাকচারে দেখবেন এই প্রপার্টিজগুলো প্রচুর লেখা থাকে, মানে এই যে ওভারফ্লো কয়েক রকম হয়, যেমন ভিজিবল, হিডেন, স্ক্রোল, অটো। এই জিনিসগুলো প্রচুর পরিমাণ পাবেন আপনি যখন কোনো স্ট্রাকচারে যাবেন। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল দেওয়া হয়েছে একটা, এখানে কি করা হয়েছে, ওভারফ্লো ভিজিবল। হ্যাঁ, ভিজিবল ওভারফ্লো কি কাজ করে, এখানে প্রত্যেকটার যদি ইয়ে দিই, দ্য ওভারফ্লো ইজ নট ক্লিপড, দ্য কন্টেন্ট রেন্ডার আউটসাইড দ্য এলিমেন্ট বক্স। হ্যাঁ, এইখানে প্রত্যেকটা ওভারফ্লো, ভিজিবল, হিডেন, স্ক্রোল। হিডেনটা কি করে, হিডেনটা করে যেটা আমার এই যে প্রবলেমটা তৈরি হলো, আমি যদি এইখানে হিডেন ব্যবহার করি তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওভারফ্লো কন্টেনারে আমি হিডেন ব্যবহার করলাম, তাহলে দেখছেন, কারণ এই হিডেন প্রপার্টিজ ব্যবহার করে এখানে বলে দেওয়া হলো যে আমার কন্টেনার এইটা নড়াচড়া করবে না, ভিতরে যাই হোক না কেন তুমি তোমার মতো অবস্থানেই থাকবা। বুঝতে পারছেন?
হিডেন হইতেছে কি, এটা হিডেন হচ্ছে এটা হচ্ছে একটা প্রপার্টিজ। এই যে ওভারফ্লো হলো, ওভারফ্লো জি হয় না এটা, আমি যখন এইটা ফ্লোট করে দিলাম, ওভারফ্লো কি বোঝায় আমরা, যে একটার উপর দিয়ে আরেকটা উঠে যাওয়া। তো জি যখন এটা ফ্লোট করে দিলাম আমরা, তখন কিন্তু আমার মূল কন্টেনার উপরে উঠে যাচ্ছে, বর্ডারটা ঠিক থাকতেছে না। তো এই যে ওভারফ্লো যখন আমি হিডেন করে দিব, তখন কিন্তু সিএসএস আমার এই যে ওভারফ্লোটা আর অ্যাপ্লাই করবে না। বুঝতে পারছেন? এটা ওভারফ্লো হিডেন লেখার মানে হচ্ছে আমি আমার স্টাইল শিটকে বলে দিচ্ছি যে তুমি এই ওভারফ্লো, যে তুমি এই বর্ডারটাকে উপরে নিয়ে চলে যাচ্ছ, এই কাজটা তুমি করো না। মানে আমার কোনো প্রকার ওভারফ্লো হবে না এখানে। অথবা এখানে ওভারফ্লো আরও বেশ কিছু অপশান আছে, দেখেন। যদি ওভারফ্লো হিডেন, এই যে এটা হচ্ছে ওভারফ্লো হিডেন, আর বেসিক ওভারফ্লো কোনটা ছিল প্রথমটা, এইখানে দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন। এই যে এইখানে লেখাটা কম না, আর এইখানে লেখাটা বেশি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি এই যে ডিপটা ব্যবহার করা হয়েছে, এই যে টেক্সট ডিপটা, এই যে টোটাল এই টেক্সট ডিপটাকে আমরা উইথ এবং হাইট দিয়ে এটাকে ওভারফ্লো ভিজিবল করে ফেলছি। মানে যে উইথ এবং হাইট দেওয়া আছে অতটুকু অংশ এই যে দেখেন আলাদাভাবে সে কালার করে রাখছে, বর্ডার দিয়ে রাখছে। এই যে দেখেন, এইখান থেকে আমি যদি হাইটটা একটু বাড়িয়ে দিই, 100 করে দিলাম, এই যে কমতিছে। তার মানে কি, ও এইটাকে ফ্লো করে চলে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? কঠিন মনে হচ্ছে? মানে বিষয়টা হচ্ছে, যদি আমি হাইট এবং উইথ না দিই এবং ওভারফ্লো ভিজিবল লিখলাম, ওভারফ্লো ভিজিবল লিখলাম বলতে কি, এটাকে যে বর্ডারটা দেওয়া হয়েছে এই বর্ডারটা এক জায়গায় জমা হয়ে থাকলো। যদি আমি কোনো হাইট এবং উইথ না দিই, আমি উইথও 0 দিলাম, হাইটও 0 দিলাম, দেখেন এখানে সে কিন্তু এক জায়গায় জমা করে ফেলছে বিষয়টা। এখন আমি একটা হাইট ব্যবহার করলাম, উইথ ব্যবহার করলাম যখন, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি সে ডটেড বর্ডার তৈরি করছে, কিন্তু এক জায়গায় জমা হয়ে আছে সে। তো এইখানে যদি আমি ভিজিবল ব্যবহার করি, যে আমার যে বর্ডারটা ব্যবহার করছি এইটা আমার এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত সে বর্ডারটা দেখাবে। তাহলে এইখান থেকে আমি যদি 30 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখেন এটা কিন্তু 30 পিক্সেল বরাবর নিচের দিকে চলে আসলো। এখান থেকে যদি আমি 100 পিক্সেল দিয়ে দিই, এটা কিন্তু 100 পিক্সেল নিচে চলে আসলো। ঠিক আছে? এরপরে এখানে ভিজিবলের জায়গায় হিডেন যদি লিখি, তাহলে কি করতেছে, আমার এই যে হাইটটা আমি ব্যবহার করছি, এই হাইটের বাইরে যে ডাটাটা এটা ভিতরে ঢুকিয়ে নিচ্ছে সে। দেখেন আমি যদি এখানে 10 পিক্সেল দিই, তাহলে আমি কিছুই দেখতে পাবো না। কারণ কি, আমি এখানে ওভারফ্লো হিডেন বলে দিয়েছি, যে আমার ফ্লোটা এইখানে আমার যে ফ্লো থাকবে এটা দেখা যাবে না, ভিতরে ঢুকে নেবে। এরপর ভিজিবল দিলে আমি কি হচ্ছে, ভিজিবল তার মানে সে শো করবে। আমি এখানে যদি 200 দিয়ে রাখি, এই যে দেখছেন বক্সের বাইরেও সে অংশ শো করতেছে। এখন ভিজিবল গেল, গেল। এখন স্ক্রোল যদি দিই, দেখেন এখানে স্ক্রোল বক্স তৈরি হয়ে গেছে। এই যে আমি হাইটটা একটু কমিয়ে দিলে বুঝতে পারবেন, এই যে স্ক্রোলিং করার অপশন আসছে। এই যে দেখছেন লেখাটা এই যে এরকম থাকে না অনেক সময় ওয়েবসাইটে, যে আমরা স্ক্রলিং করে, ওই যে আপনার দেখা গেছে ওই যে বিভিন্ন জায়গায় টেক্সট বক্সের ভিতরে এরকম
লেখা থাকে বা লিখলে পরে আমরা মানে ওই ক্যারেক্টার দিয়ে দেয় টোটাল ওই হ্যাঁ বক্সের মধ্যে, এই যে ওইটা তখন এই যে স্ক্রল দেখছেন, করে আমরা উপর নিচেই করতে পারি। এই যে দেখছেন এখন স্ক্রল করা যাচ্ছে। করতেছি মানে কিভাবে এটা এটা দিয়া এখানে ওভারফ্লো, ওভারফ্লো। ওভারফ্লো স্ক্রল। আচ্ছা, আপনি ওভারফ্লো যেটা বললাম প্রথমেই, ওভারফ্লো মানে কি? ওভারফ্লো মানে কি কোনো কিছু একটার উপর আরেকটা মানে উঠে যাওয়া বা উঠে যাওয়া, এরকম কিছু তাই না? বললেন। তো হ্যাঁ জি। ওভারফ্লো মানে হচ্ছে এই যে এইখানে যদি দেখি আমি এটা এই এক্সাম্পলটা, ওভারফ্লো মানে কি একটা জিনিসের উপর আরেকটি উঠে গেল। তো আমি এইখান থেকে ওভারফ্লো যদি কিছুই না দিই তাহলে কি হয়? এটা নর্মালি একটি টেক্সট, হুম ঠিক আছে? জি। টেক্সট নর্মালি এখানে শো করতেছে, যেহেতু এখানে নিচে আমার ফন্টস কিন্তু হোয়াইট দেওয়া, এই জন্য কিন্তু দেখতে পাচ্ছি না, নিচেও কিন্তু টেক্সট আছে। এইখানে কি করা আচ্ছা হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড একটা কালার ব্যবহার করা হয়েছে এবং প্যাডিং তৈরি করা হয়েছে এবং হাইট জি। দেওয়া হয়েছে। আমি হাইটটা যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু এই যে সম্পূর্ণটাই আসলো, ঠিক আছে? তাহলে হ্যাঁ আমার এটা কোনো ওভারফ্লো ছাড়া আমার টেক্সটটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো ওভারফ্লো কি? ওভারফ্লো হচ্ছে আমি এই যে সেকশনে, এই যে সেকশনটা আমার এখানে এই যে আইডি দিয়ে রাখছি না আমি, এটা ক্লাস আর আইডি একই ব্যাপার। তো এই সেকশনটা আমি ওভারফ্লো করতে চাচ্ছি। আমার নিচে কোনো আরেকটি, সাপোজ আমার আরেকটি প্যারাগ্রাফ আছে, এটা এই যে এইখানে আমার আরেকটি প্যারাগ্রাফ, এই যে দুইটা। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমার প্রথম প্যারাগ্রাফটা স্ক্রোলিংয়ের মতো করে দিব, মানে ওভারফ্লো করব আমি, দ্বিতীয়টা এটার উপরে নিয়ে আসবো আমি, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি ওভারফ্লো হিডেন লিখি তাহলে আমার কোনো কিছু কিন্তু ঘটলো না। কিন্তু আমি যদি ভিজিবল লিখি এবং আমি একটা আপনার এই যে এটার যে একটা হাইট, এই হাইট যদি সেট করে দিই কতটুক অংশ ভিজিবল হবে, এই ওটুকু হবে না। কতটুক হবে না, 100 পিক্সেল দিলাম আমি। হ্যাঁ, দিয়ে এখন যদি আমি লোড দিই, দেখছেন আচ্ছা ওইটার উপরে এটা মানে এইটা নিচেরটাকে উপরে নিয়ে চলে গেছে, ভিজিবল দেখাচ্ছে, ঠিক আছে? ওভারফ্লোটা ভিজিবল হচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি দ্বিতীয়টা এই ওভারফ্লো 2 লিখলাম আমি, লিখে এটার যদি আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি আমি, এটা প্রয়োজন হইব কখন দেখি তো আমি এটা বুঝতে পারতেছি না। এইটাই। মানে ওইটা তো বুঝলাম যে আপনার ওই যে ছবি পিকচার যেমন দেখা যাচ্ছে লেফটে বায়ে রাইখা আমি টেক্সট মানে ওইটা ওইভাবে করতেছি, ওটা তো বুঝলাম আমরা। হ্যাঁ, এইটা ওভারফ্লো কখন প্রয়োজন হবে এটা বুঝবেন একটু পরে, যে কখন প্রয়োজন হবে না। এখানে অপ্রয়োজনীয় কোনো টপিক দেখাচ্ছি না আমি এখন, ওই জন্যই মানে আচ্ছা এরকম অনেক কিছু আছে, দেখলে আপনার নিজেই এখন মাথা গরম হয়ে যাবে যে এগুলো কি কাজে লাগে। ব্যাপারটা হইতেছে কি মানে ওটা কম্পেয়ার করতে চাইতেছি ওই জিনিসটাই সমস্যা হচ্ছে, বুঝছেন? আচ্ছা, এইটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিলাম, ঠিক আছে? দেখেন এইটা তো কিন্তু হ্যাঁ এই সেকশনটা কিন্তু আমার আলাদা কালারে এইটার উপর দিয়ে উঠে গেছে, বুঝতে পারছেন? তো এই যে বিষয়টা হিডেন ব্যবহার করলাম আমি, আমি নিচের প্যারাগ্রাফটা মুছে দিই, এইটা এই অবস্থায় থাকলো। আমি কতটুক ব্যবহার করব ওই অংশটুকু আমি কালার করে দিলাম, যে এতটুকু অংশ শুধু কালার হবে। এবং যখনই ওভারফ্লো প্রপার্টিজ দিলাম, ওভারফ্লো যদি না দিতাম তাহলে কি হতো? ওভারফ্লো না দিলে আমার এই যে ওভারফ্লো এবং হাইট যদি আমি না দিয়ে দিতাম তখন কিন্তু আমার সম্পূর্ণ প্রপার্টিজটা দেখাচ্ছে, ঠিক আছে? তো যখনই আমি এই দুইটা দিয়ে দিলাম তখন কিন্তু সে ওই অংশটুকু হিডেন করে দিল নিচে, যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এই অংশটুকুতে থাকলো। আর ভিজিবলের জায়গায় যদি আমি হিডেন দিই তাহলে কি করতেছে দেখেন, টেক্সট কিন্তু আর নাই, দেখছেন? এর নিচে আমি যখন ভিজিবল দিয়ে রাখছিলাম তখন কি এখানে দেখাচ্ছে এতটুক গ্রিন, কারণ কি আমি হাইট দিয়ে রাখছি, কিন্তু নিচে কিন্তু টেক্সট আছে, দেখছেন? সম্পূর্ণ টেক্সটটা কিন্তু নিচে আছে, কিন্তু আমি চাচ্ছি কোনো টেক্সটই থাকবে না এখানে,
তখন কি করব আমি হিডেন ব্যবহার করব। তাহলে এই 100 পিক্সেলের নিচে যদি মানে এই সেকশনে আরও 20,000 লাইনও থাকে না কেন, সেটা কম, এটা এই 100 পিক্সেলই হবে। নিচে 100 পিক্সেলই দেখাইবো, বাকিটা দেখাইবো না, সে বাকিটা মানে দেখা, হিডেন রাখবে, হিডেন রাখবে। বাকিটা হিডেন করে দিল সে। ঠিক আছে, এইগুলো যখন আপনার ডিটেলস ওয়েব ডিজাইনে যাবেন তখন এই ওভারফ্লো বিষয়গুলো মাথায় আসবে, যে ওইটা তো তখন মাথায় আসছিল না, এখন কী করব। এখন এটাকে যদি আমি স্ক্রল করে দিই, দেখেন এই যে সম্পূর্ণ ডাটাটা স্ক্রলিং হয়ে গেল, দেখছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যদি হাইটটা একটু বাড়িয়ে দিই, 100 আছে, আমি 150 করে দিলাম, এই যে স্ক্রলটা বড় হইবো এটা আর বড় হয়ে গেল। হ্যাঁ, এখন এইটা কিন্তু আমার আলাদা একটা সেকশন আকারে থেকে গেল। এখন যদি আমি নিচে আরেকটি এরকমই প্যারাগ্রাফ অ্যাড করি, যেখানে কোনো আমি ক্লাস দিলাম না, দেখছেন এটা কিন্তু এর নিচে যাবে। এখন এইখানে যদি আমি এটার উপরও ওভারফ্লো অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এর উপরে উঠে চলে আসবে। ঠিক আছে, এটা আরও ক্লিয়ার হবে আপনার যখন ডিটেলস দেখতে পাবেন। এই যে স্ক্রল, এরপর অটোটা কি, অটো ওভারফ্লো যেটা, এটা হচ্ছে আপনার স্ক্রিন রেজুলেশনের উপর বেস করে এটা আপনার আচরণ করবে। অটো যদি দিয়ে রাখি আমরা, যখন আমার স্ক্রিন সাইজ ছোট হয়ে যাবে, এই যে দেখছেন, তখন সে ওই স্ক্রল আনার দরকার হলে স্ক্রল সে নিয়ে আসবে। এটা হচ্ছে ওভারফ্লো। আর এরপরে আরেকটি প্রপার্টিস আমরা, যেটা হচ্ছে পজিশন। হ্যাঁ, পজিশনটা কি, আমরা এই ওভারফ্লোর এক্সাম্পল দেখব, এই পজিশনটা শুধুমাত্র দেখিয়ে দিয়ে। হ্যাঁ, যে ওভারফ্লো কিভাবে কাজ করতেছে, ফ্লোটিং আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করে দেখব ফ্লোট কিভাবে কাজ করে। তো এইখানে পজিশন আরেকটি বিষয় আছে ওভারফ্লোর মতোই। পজিশন কয়েকটি রকম হয় এখানে, স্ট্যাটিক, রিলিভেন্ট, ফিক্সড, অ্যাবসোলিউট, স্টিকি। স্ট্যাটিকটা কি দেখেন, এটা হচ্ছে স্ট্যাটিক হচ্ছে আমি এখানে বর্ডার দিয়ে দিয়েছি এই ডিবে, সে যেখানে রাখছি সেখানেই থাকছে। এখন এর উপর যদি আমি সিএসএস অ্যাপ্লাই করি, যেমন এখানে বলে দিছি পজিশন স্ট্যাটিক্স, এখন যদি প্যাডিং লেফট 20 পিক্সেল দিলাম, এটা কি করলো, আমার টেক্সটটাকে প্যাডিং করে দিল, কিন্তু আমার যে মূল যে বক্স সেটাকে কিন্তু সে প্যাডিং করলো না। বুঝতে পারছেন, এটা কিন্তু ভিতরে থেকে সে কাজ করতেছে। কারণ কি, আমি বলে দিছি যে আমার এই বক্সটা স্ট্যাটিক আকারে থাকবে, মানে ওই স্ট্যাটিক না বলে আমরা স্ট্যাচু বলতে পারি, মূর্তি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখেন, যখনই রিলিভেন্ট ব্যবহার করলো সে, একই জিনিস কিন্তু এখানে আগেরটাও যা এটাও তাই, একই রিলেভেন্ট যখন ব্যবহার করলো, আর এইখানে একটি প্রপার্টিজ দিয়ে দিল লেফট 30 পিক্সেল, তখন কি করলো, লেফট থেকে সে 30 পিক্সেল দূরে অটো চলে গেল। যেমন এইখানে লেফট 50 পিক্সেল যদি দিই, এই যে এটা কিন্তু মুভ করতেছে, মানে এখানে রিলেভেন্ট দিয়ে যখন আমরা ব্যবহার করব রিলেভেন্ট পজিশন, তখন কিন্তু আমরা ইচ্ছা মতো এটাকে লেফট এবং রাইট থেকে মুভ করাইতে পারবো, লেফট, রাইট, টপ, লেফট সব কিছু মুভ করাইতে পারবো। এরপরে এই পজিশন, এটা হচ্ছে ফিক্সড। এখানে পজিশন যখন আমরা ফিক্সড করে দিব, তখন এই যে দেখেন নিচে চলে গেছে, এখানে দেখেন উইথ 300 পিক্সেল, বটম থেকে 0 করা আছে। তো বটম 0 যদি আমি তুলে দিই এখান থেকে, এই যে এটা কিন্তু টপে চলে আসবে। এখন এই পেজটা যদি আমার 200 লাইন 300 লাইন হতো, কোনো যায় আসে না, সে এই পজিশনেই থাকবে। যখন স্ক্রল করবেন, অনেক সময় আমরা ওয়েবসাইটে দেখি না, এই যে সাখাওয়াত আইটির যেটা আমরা লার্নিং পেজটা দেখেছিলাম প্রথমে, এই যে
পেজ লোডই হয় না। এইখান থেকে আমরা অনেক সময় ওয়েবসাইটে দেখি না, এই যে সাইড বার, যেমন এই যে এটা, এই যে এই বারটা, এটা আলাদা আছে না, এটা কিন্তু ফিক্সড হয়ে থাকতেছে না। জি, এটা কিন্তু মুভ, আমি পেজ মুভ করতেছি, পেজ যাচ্ছে, কিন্তু এই অংশটুকু কিন্তু ফিক্সড হয়ে আছে। ওটা আবার আলাদা আরেকটা মানে হ্যাঁ, তো পোর্শন এইটাই হচ্ছে আমরা সেকশন করে এইটাকে ফিক্সড করে দিয়েছি যে কোন পজিশনে সে থাকবে। ঠিক আছে, এরপরে যেটা ব্যবহার করা হয় দেখেন, অ্যাবসোলেট পজিশন যেটা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় সে জমা হয়ে থাকবে। এই যে এইখানে অ্যাবসোলেট পজিশন দিয়ে আমি বলে দিয়েছি যে এটা টপ থেকে কত পিক্সেল নিচে থাকবে, এটা কিন্তু ওই পজিশনেই আছে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যাল কাজ যখন করতে যাবেন এগুলো সুন্দরভাবে আসবে মাথায়। ঠিক আছে, এই যে দেখেন এইখানে স্টিকি ব্যবহার করা হয়েছে, যেটা আমি আমার প্রজেক্টে ব্যবহার করছি। ওই যে কারণ পেজ যতই নিচে নিয়ে যাই, এই যে, ঠিক আছে, এই হচ্ছে আমার পজিশনিংয়ের বিষয়। পজিশনিংয়ের বিষয় যখন আমরা ওয়ার্ডপ্রেসে পজিশন করতে যাব পেজের, তখন কিন্তু এটা ডিটেলস দেখব আমরা ওইখানে অপশন দিয়ে, কোন অপশন দিলে আমার কি কাজ হচ্ছে। এই জন্য পজিশনিং নিয়ে এত বেশি কথা কিন্তু আমি বলতেছি না, এটা অলরেডি বুঝতেই পারতেছি আপনাদের মাথায় ঢুকতেছে না, একটু গুলায় ফেলতেছেন এই তিনটা বিষয় নিয়ে। ঠিক বলছি না ভুল বললাম? বুঝতেছি, কিন্তু আর একটু মানে এটা যখন ডিজাইন করতে যাবেন পেজ, তখন এটা বুঝতে পারবেন সুন্দরভাবে যে কি করা যেত। ঠিক আছে, এখন আমরা যে এই যে তিনটা বিষয় শিখলাম, এই তিনটা বিষয় যদি আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি, আমাদের যে প্রজেক্টটা ছিল, এই যে এইখানে আমি যদি অ্যাপ্লাই করি, এই যে প্রজেক্ট সেকশনের ছবিগুলো আমি চাচ্ছি বাম পাশে থাকবে, আর এই লেখা এবং এইটা চলে যাবে ডান পাশে। ঠিক আছে, ওভারফ্লো লেফট, ওভারফ্লো রাইট। হ্যাঁ, এখন এইখানে আমি এটা ঠিক করব। আমরা এখন প্রজেক্টে আমাদের এই ওভারফ্লো অপশানগুলো ব্যবহার করব। প্রজেক্টে ব্যবহার করার জন্য আমি প্রজেক্টটা ওপেন করে নিই, এখানে এগুলো কেটে দিই। আসলে এই যে পজিশনিং বিষয়, এটা যতবারই এটা নিয়ে আমি কাজ করছি, বোঝাইছি কাউকে, এটা মানে হিজিবিজি লাগে মাথার মধ্যে, যে এটার সাথে এটা, ওইটার সাথে এটা, এটার জন্য কি হলো, ওইটার জন্য কি হলো, এগুলো মনে রাখেন না। যদি বেশি কঠিন মনে হয়, মনে রাখারই দরকার নেই। ঠিক আছে, এগুলো মনে না রাখলে ওয়েব ডিজাইন করা যাবে, কিন্তু এই নলেজ থাকলে কি হবে, যখন ডিজাইন করতে যাবেন তখন কোনো কিছু বলার সাথে সাথে মাথার মধ্যে আসবে যে আমার কোন অ্যাপ প্রপার্টিসটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমাদের এই যে প্রজেক্ট সেকশন, এই প্রজেক্ট সেকশনে আমরা এখন টোটাল এটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে এই সেকশনে, প্রত্যেকটা সেকশনে আমরা যদি একটা ক্লাস দিই, একটা ক্লাস দিয়ে নিচ্ছি প্রথমে, যাতে এখানে আমি অ্যাপ্লাই করতে পারি। প্রজেক্ট আইটেমস, ঠিক আছে, তো প্রজেক্ট আইটেম দিয়ে আমি আমার তিনটা প্রজেক্ট এখানে আছে, তিনটা প্রজেক্টে এখানে আমরা F2 দিয়েছিলাম কোনো কিছু বোঝানোর জন্য, হয়তো এখন দরকার নাই এটা। এই যে তিনটা সেকশনে আমি ব্যবহার করলাম ক্লাস। এখন আমি এই যে টোটাল সেকশন, এই সেকশনে আমি তো টোটালটাই ফ্লোট করতে যাচ্ছি না, আমি চাচ্ছি কি শুধুমাত্র ইমেজ ফ্লোট করতে যাচ্ছি।
তাহলে আমি কি ব্যবহার করব, আমার স্টাইল শিটে আমি এই যে প্রজেক্ট সেকশনে আসলাম, এইখান থেকে আমার ক্লাস নেমটা নিয়ে আমি ডিক্লারেশন ব্লক তৈরি করতেছি ডট, আমি শুধুমাত্র ইমেজে এই সেকশনে যে ইমেজগুলো আছে এই ইমেজে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে আমি কনজাংশন প্রপার্টিজ ব্যবহার করলাম। হ্যাঁ, এই যে মাই প্রজেক্ট যেমন ব্যবহার করছি, এখানে শুধুমাত্র ইমেজের উপরে অ্যাপ্লাই করার জন্য আমি এটা ব্যবহার করলাম। তো এইটা ইমেজের উপরে অ্যাপ্লাই করার পরে আমি কি করব, ইমেজকে ফ্লোট করে দিব, ফ্লোট লেফট। এখন যদি আমি রিলোড করি পেজ, কি হলো, প্রজেক্ট আইটেম, নামটা মনে হয় ওই যে ডট দিয়ে যে নামটা লিখছে নাকি ওই ওই জিনিসটা মনে হয় ঠিক হয় নাই, সেভ হয়নি তো, ও সেভ হয় নাই বলে হয়েছে। এখন দেখছেন কি ঘটনা ঘটলো, কি ঘটনা ঘটছে এখানে বলেন তো। এখানে যখনই আমি ফ্লোট লেফট করলাম তখন কিন্তু সবগুলো ওভারফ্লো হয়ে গেছে একটার উপর আরেকটা, দেখতেছি। হ্যাঁ, এখন আমার এই যে ইমেজে যখন আমি অ্যাপ্লাই করলাম তখন প্রত্যেকটা ইমেজ আমার লেফটে ফ্লোট করার পরে আমার এই যে সেকশনগুলোতে যে টেক্সটগুলো ছিল এইগুলো একটা আরেকটার উপর জমা হয়ে গেছে, ওভারফ্লো। হ্যাঁ, এই যে ওভারফ্লো করছে। এখন আমার ওই যে তখন বললেন যে ভাই ওভারফ্লোর কাজ কি, এখন আমার ওভারফ্লোটা বন্ধ করে দিতে হবে এখান থেকে। আমি ওভারফ্লো কি দিব বলেন তো বন্ধ করার জন্য, হিডেন করে দিব। হ্যাঁ, এখন আমি যদি পেজটা রিলোড করি, দেখছেন হয়েছে। এখন এটা কিন্তু যখনই ফ্লোট দিলাম তখন কিন্তু নিচ থেকে প্রত্যেকটা সেকশন কি করছে আমার ফ্লো করে উপরে ফ্লো করে এলো। আমরা যখন ক্লিন ব্যবহার করলাম না আমরা এর আগে ক্লিন, তো ক্লিন আর ওভারফ্লো কিন্তু অলমোস্ট একই বিষয়। হ্যাঁ, এখানে আমরা ক্লিন প্রপার্টিস অ্যাপ্লাই করলে এই কাজ করতো, কিন্তু ওভারফ্লোটা একটু বিশেষ সুবিধা দেয়, যে সুবিধাগুলো মানে পরবর্তীতে বুঝতে পারবেন যে ক্লিন না ব্যবহার করাই বেটার। এখন এই যে ওভারফ্লো করলাম আমি, তাহলে দুইটা প্রপার্টিজ ব্যবহার করে আমি যা চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেল। কি করলাম আমরা, ইমেজটাকে লেফট করলাম ফ্লোট আর ওভারফ্লোটা হিডেন করে দিলাম। তো নর্মালি যে কোনো জায়গায় আপনি যদি এইটা করতে যান এই দুইটা প্রপার্টির সাথে একসাথে কাজ করতে হয়, ওভারফ্লো ব্যবহার করতে হবে এবং ফ্লোট যদি করেন ফ্লোট করতে হবে, তখন এটা কিন্তু আমার ইচ্ছা মতো হবে। এখন এই সেকশনটা আরেকটু সুন্দর করার চেষ্টা করি আমরা, যেমন এই যে দেখেন দুইটা কিন্তু এক হয়ে গিয়েছে, ইমেজ আর টেক্সটের মধ্যে কোনো গ্যাপ নাই। তাহলে কি করব আমরা, এখানে গ্যাপ তৈরি করার জন্য কি করব, কোথায় বলেন তো ভাই জাকির ভাই? ইমেজ আর হলো এই যে টেক্সটের যে ব্যাপারটা, তাই তো? এই যে এখন কোনো গ্যাপ নাই, কিন্তু ইমেজের সাথে কাছাকাছি চলে আসছে। এই যে আপনি এই যে ব্যবহার করলেন ওই যে এইটা বলে, আচ্ছা, মার্জিন ব্যবহার করব অথবা প্যাডিং ব্যবহার করব। মার্জিন, তাহলে মার্জিন এবং প্যাডিং কোথায় ব্যবহার করব, ছবির উপরে। আমি চাচ্ছি আমার ছবির পাশ দিয়ে মার্জিন থাকবে। মার্জিন কতটুকু হইব এটা ডিক্লেয়ার করব। তাহলে আমি এখানে ইমেজ যে ব্লক ডিক্লারেশন ব্লক, ওইখানে আমি লিখলাম মার্জিন কোন পাশে, রাইট কেন রাইট পাশে, ছবির ডান পাশে, রাইট পাশে ডান পাশে চাপায় দিতে চাইছি একটু, ছবির ডান পাশে ইমেজের মাঝখানে যাতে একটু ফাঁকা থাকে। আমি 20 পিক্সেল দিলাম। এই যে এখন সুন্দর আসতেছে না? জি, এখন ঠিক আছে, সুন্দর।
এরপরে আর কি করতে পারি আমরা, এইখানে প্যাডিং কোনো কিছু দিবেন না? এই যে ওয়েব ডিজাইন, এটা লেখা আমার এই পাশে চলে আসছে। আমি এই লেখাটা যদি এর উপর নিয়ে আসি তাহলে জিনিসটা সুন্দর দেখায়। আর আরো সুন্দর দেখা। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইখান থেকে কিন্তু আমার ব্লকটা চেঞ্জ করে দিলেই হবে, প্যাডিংয়ের দরকার নাই। ব্লক কি করব, প্রথমে আমরা ইমেজ ব্যবহার করলাম, তারপরে এটা ব্যবহার করলাম। যেহেতু আমার ওভারফ্লো করা আছে তাহলে আমার কিন্তু ওইটা পরে চলে আসবে। কি করছি এখানে, ও প্রজেক্ট 2 আগে করে ফেলছি। আচ্ছা, এটা যা আছে তাই থাক। এই যে আমার যে ইমেজ ব্লকটা, এটা কাট করে আমার এই যে হেডার 3 যেটা ছিল ওয়েব ডিজাইন, এটার উপরে নিয়ে আসলাম আমি। এখন রিলোড করলে দেখছেন এই যে ওয়েব ডিজাইন কিন্তু এই পাশে চলে আসছে। যেহেতু আমার ফ্লোট অ্যাপ্লাই করা আছে এই জন্য কিন্তু আগে ইমেজ রাখছেন হ্যাঁ, আর কি। যেহেতু ফ্লোট অ্যাপ্লাই করা আছে ইমেজে আমার, সুতরাং আমি আচ্ছা। ইমেজটা যেখানে আগে যদি রাখি তাহলে আমার ফ্লোট তো আছেই। তো তারপরে যদি টেক্সটের পরে রাখছিলাম ইমেজটা আগে দিয়ে, এরপর টেক্সটটা তো ওভারফ্লো হইছে। হ্যাঁ, যেহেতু এই টেক্সটটা ওভারফ্লো হয়ে আছে এই জন্য কিন্তু সুন্দরভাবে চলে আসলো, এটা নেক্সট পজিশন ঠিক হলো। তো একই কাজ আমি অ্যাপ্লাই করব দ্বিতীয়টাতেও, প্রজেক্ট 2 এবং প্রজেক্ট 3। এইখানে সব এক জায়গায় হয়ে গেল কেন? স্পেস বা আচ্ছা, এখানে মার্জিন আমরা একটু মার্জিন দিয়ে দিব নিচে। আমরা তো ডান পাশে দিয়ে রাখছি না, এটা যদি নিচে মার্জিন ব্যবহার করি তাহলে ঠিক হয়ে যাবে। ইমেজ এখানে তো ঠিকই আছে, এটা হওয়ার কারণ কি? স্টাইল শিট, পিকচারের ওইখানে কি মানে গ্যাপ দিতে চাইতেছেন? হ্যাঁ, দুটো এক জায়গায় হয়ে গিয়েছে এই জন্য। এইখানে এই ব্লকে অন্য কিছু অ্যাপ্লাই করা আছে নাকি? গ্যাপটা আচ্ছা, এইখানে যেটা ঘটনা ঘটছে এইখানে হচ্ছে ক্লিয়ার ফিক্স একটা বিষয় আছে। এটার যখনই প্রত্যেকটা অ্যাপ্লাই করা হয়েছে তখন এই মার্জিনটা এটার সাথে আগে যেটা ছিল এই পজিশনে যদি যাই আমি, আগের পজিশন, এটাকে যদি সেভ করি আমি, এটা ঠিক আছে। এটা ঠিক থাকার কারণ কি? এইটা ঠিক থাকার কারণ হচ্ছে এইখানে যে টেক্সটটা H3 এটার নিজস্ব কিন্তু মার্জিন আছে। দেখেন এটাকে যদি আমি ইন্সপেক্ট করি, এই যে এটার কিন্তু নিজস্ব মার্জিন আছে, কিন্তু ওপরে এটার নিচে যখন কোনো টেক্সট থাকতেছে না তখন কিন্তু এই মার্জিনটা ইয়েগুলো এক জায়গায় করে ফেলতেছে, হ্যাঁ, ফিল আপ হয়ে যাচ্ছে, গ্যাপ ফিল আপ হয়ে যাচ্ছে। তো এই গ্যাপটা, এই যে এই রিলেটেড প্রবলেমের জন্য আমরা একটা
একটা ফিক্সড আছে, এটা কিন্তু একটা প্রবলেম। সিএসএস এ বাগ বলে কথা আছে না, এই বাগ হচ্ছে এটা ক্লিয়ার ফিক্স বলে এটাকে। তো এটা নিয়ে আলোচনা করলে আরেকটু গুলায় যাইতো, ওই জন্য আমি ভাবলাম যে এটা আলোচনা না করাই ভালো। ক্লিয়ার ফিক্স সিএসএস আমি আলোচনা করব না, শুধুমাত্র আমি ক্লিয়ার ফিক্সের জন্য যে কোডটা ব্যবহার করা হয় সেই কোডটা আমি এখানে আছে কিনা আমি দেখি একটু। এটারও আবিষ্কারক আছে, একজন আবিষ্কারক, সিএসএস ক্লিয়ার ফিক্স। আচ্ছা, এখানে কোনো ব্যক্তি দেয় নাই, আমাকে লিখতেই হবে। এখানে একটা রুলস সূত্র আছে, হ্যাঁ, বক্সে যদি এরকম কোনো প্রবলেম হয় এই সূত্র অ্যাপ্লাই করলে এটা ঠিক হয়ে যায়। এই যে ডিফল্ট মার্জিন, যেগুলো ডিফল্ট মার্জিনগুলো প্রবলেম করতেছে, ওই মার্জিনগুলো সে ফিক্সড করে ফেলে। তো মার্জিন ফিক্সড করার জন্য এইখানে যেটা করতে হবে আমাকে, আমার HTML ব্লক এবং বিফোর আফটার আলাদা ব্লক আছে, এটাতে আমার ক্লিয়ার ফিক্স অ্যাপ্লাই করতে হবে। হচ্ছে বক্স সাইজিং, কি যেন কোনো ওয়েবসাইটে দেখছিলাম আমি, এটা লেখাই থাকে বক্স সাইজিং বর্ডার বক্স। এটা বোঝার চেষ্টা করেন না, ঠিক আছে, এটা বোঝার দরকার নাই। এটা হচ্ছে একটা সূত্র যেটা আপনার মার্জিনগুলো ঠিক করে দিবে। তো আপনারা যদি বেসিক কোনো প্রজেক্ট করেন সিএসএস দিয়ে, তো মানে HTML CSS দিয়ে, এই লাইনটা ওই প্রথমেই দিয়ে দিবেন, তাহলে যখন প্রজেক্টে কাজ করবেন তখন এই প্রবলেম ঘটবে না। বুঝতে পারছেন? বক্স সাইজিং বর্ডার বক্স। হ্যাঁ, এই একটা লাইন, আরেকটি লাইন হবে তিনটার উপরই, এটা হচ্ছে গ্লোবাল অ্যাপ্লাই হবে। গ্লোবাল স্টার দিলা, স্টার বলতে হ্যাঁ স্টার, এরপর স্টার আফটার, হ্যাঁ, এরপর স্টার বিফোর, স্টার কমা স্টার কমা এটা স্টার, স্টার কমা স্টার কোল, এটা স্টার কমা। হ্যাঁ আচ্ছা না স্টার, এটা হচ্ছে একটা, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, তিনটা আলাদা ক্লাসে এক জায়গায় লিখলাম, যে এই তিনটা তিন ক্ষেত্রেই আমার যেটা লিখে দিব আমি সেটাই হবে। এই বক্স সাইজিং তিনটা ক্ষেত্রেই বর্ডার বক্স এখানে না হয়ে ইনহেরিট বলতে কি আমার সূচনা লগ্ন, মানে ইনিশিয়াল যেটা HTML যেটা বাই ডিফল্ট দিয়ে দেয় সেটা যেন এখানে হয়। বুঝতে পারছেন? এখন দেখি এখানে কাজ করে কিনা। এই যে হয়েছে, জি। এখন ওইটা টেক্সটগুলো নিয়ে দেখি, যে প্রজেক্ট 2 না, একই প্রবলেম তো, কোথাও একটা এরর আছে। কোথাও একটা এরর হয়েছে, এই জন্য একটা প্রবলেম করতেছে, ওভারফ্লো করতেছে কোনো। এই পাশে টেক্সট তো ওভারফ্লো করে আমরা রাইটে নিলাম, সে পিকচার উপরে উঠে গেছে ওভারফ্লো করে। ওইটা মানে টেক্সটটা যে স্পেস আপনি যেটা বললেন, যে টেক্সটটা স্পেসিং মানে এটা মানে ই করে ওইটা নিচে, তার কারণে এটা ওইটা ওই যে বাই ডিফল্ট স্পেসটা
কোনো একটা কোডিং হয়তো লাইন মনে হয় বাদ দিতে হইতে পারে কোনো এক জায়গায় একটু প্রবলেম হচ্ছে, এটা দেখতে হবে, আমি দেখে এটা ঠিক করতে হবে, মানে ডিটেলস দেখতে হবে। আপাতত এটা ফিক্সড করার জন্য যদি আমি এইখান থেকে কই গেল মার্জিন, এখানে মার্জিনটা যদি বাড়িয়ে দিই একটু, আচ্ছা এইখানে ঠিকই থাক। এইখান থেকে আমি যদি মার্জিন অ্যাপ্লাই করে দিই, মার্জিন 30 পিক্সেল, ঠিক আছে, এখন কিন্তু ঠিক হয়েছে। এখন কি করলাম আমি, এটার প্রত্যেকটা সেকশনের মাঝখানে মার্জিন দিয়ে দিলাম। আর এইখানে দেখেন আরেকটি প্রবলেম কিন্তু আছে, এইখানে এইটা বাটনটা নিচে চলে গেছে, এই বাটনটা নিচে যাওয়ার সেকশন 3-তে, এটা কারণ কি, আমি এই যে দেখেন সেকশনের বাইরে বাটন বানিয়ে রাখছি, ভিতরে থাকবে, বুঝতে পারছেন? ওইখানে আমি কিন্তু মার্জিন অ্যাপ্লাই করে ঠিক করে ফেললাম এটা, কিন্তু এটা বাই ডিফল্ট ওইভাবে ঠিক হওয়ার কথা ছিল। হ্যাঁ, যাই হোক, ওইটা আমি দেখব যে কী অবস্থা। তো এইখানে আমি এইটা ফিক্সড করার জন্য আমার যে আইটেম সেকশনগুলো ছিল, প্রজেক্ট আইটেম, হ্যাঁ প্রজেক্ট আইটেম, এটার প্রত্যেকটা আইটেমে আমি মার্জিন ক্রিয়েট করলাম, আর টপ এবং বটম, তখন কিন্তু এটা আমার করলো, ছেড়ে দিল। এখন আরেকটি কাজ করলে বেটার দেখায়, এই যে ওয়েব ডিজাইনের আমি চাচ্ছি যে উপরের সমান থাকবে, এই যে এখানে দেখেন গ্যাপ তৈরি হয়েছে, প্রত্যেকটা অনলাইন মার্কেটিং ইমেজের মাথা থেকে শুরু হয় নাই, তাই না? এটা একটু নিচে নেমে গেছে না, এখানে যে গ্যাপটা আছে ইমেজের, এটা যদি তুলনা করি একটু নিচে আছে এটা। তো এই যে নিচে আছে, এই নিচেটা আমি যদি অফ করতে চাই তাহলে কি করতে পারি, আলাদা ডিক্লারেশন ব্লক নিব আমি। আলাদা ডিক্লারেশন ব্লক আমার কি প্রজেক্ট আইটেম আমরা ক্লাস দিয়ে রাখছি অলরেডি, তো প্রজেক্ট আইটেম থেকে আমি ওইটা আমার কি H3, হ্যাঁ H3 না, এটা এই যে H3, এখানে কি ঘটতেছে দেখেন, আমি যদি ইন্সপেক্ট করি তাহলে মোবাইল ভার্সন চলে আসে, এই যে মার্জিন আছে, কিন্তু এই যে ওভারফ্লো কি দেখছেন, বুঝতে পারছেন? এখন দেখেন এইটা কিন্তু ব্লক ধরেই রাখছে সে, কিন্তু ছবিটা বাম পাশ দিয়ে ওভারফ্লো করছে। এই যে মার্জিন আছে উপরে, এই মার্জিনের জন্য কিন্তু এই লেখাটা নিচে নেমে আসছে। তো আমি যদি উপরের মার্জিনটা রিমুভ করে দিই প্রত্যেকটার, তাহলে চলে যাবে না এটা? তো আমি এইখান থেকে প্রজেক্ট H3 কেন, H3 হচ্ছে আমি এখানে টেক্সটগুলো লিখছি H3 ট্যাগ দিয়ে, এই যে হেডিং 3। তো হেডিং 3 প্রজেক্ট সেকশনের হেডিং 3-তে আমি টার্গেট করলাম, টার্গেট করে বলে দিলাম মার্জিন টপ 0, ঠিক আছে। এখন এটাকে যদি আমি রিলোড করি, এই যে উঠছে না, এখন সমান আছে না এটার সাথে এটা, ঠিক আছে। দেখছেন এই সেকশন আমরা কাজ করতে চেয়েছিলাম, এই সেকশনে ঠিক মতো করার জন্য কিন্তু আজকে যে বিষয়গুলো দেখালাম, ফ্লোটিং এবং ওভারফ্লো, হ্যাঁ এটা নিয়ে ডিটেল যখন কাজ করতে যাবে না, তবে আমার পরামর্শ হবে এইটা একটু, এই যে এই 3টা বিষয় সিএসএসে গিয়ে পজিশন, ওভারফ্লো এবং ফ্লোট, এই 3টা বিষয় আপনারা একটু নিজেরা ট্রাই করবেন। হ্যাঁ আমি তো বলি প্রত্যেক দিন, কেউ ট্রাই করেন না, তারপরে বললাম আজকেও এই বিষয় 3টা একটু স্টাডি করে দেখবেন নিজে নিজে, অথবা যদি আরও ডিটেলস জানতে চান তাহলে এই সিএসএস পজিশন প্রপার্টিজ এটা লিখে ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ভিডিও আছে। কারণ আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আমারটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, হয়তো কেউ আরও ইজিলি বোঝাইছে যেটা আপনার কাছে ইজি হতে পারে।
তো 2-4টা আপনি ওইভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ভালো করে। দেখেন এখানে এই যে পজিশন ফিক্স দিয়ে এখানে বক্স রেখে দিয়েছে ওরা, এই যে নিচে যাই করেন না কেন ওইটা কিন্তু ফিক্সড পজিশনে থাকতেছে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা ওভারঅল? আমরা কিন্তু এই সেকশনের কাজ করলাম আজকে। ওই যে এইগুলো এখনো ওই পাশে আছে দেখি নাকি এটা রিলোড দেওয়া হয়? পজিশন এইটাই তো। হ্যাঁ, ওভারফ্লো পজিশন আর কি বলে ফ্লোট। হ্যাঁ, এখন এই যে আমরা যেটা করলাম আজকে, এইটা কিন্তু এই যে স্ট্রাকচার করা, যেমন এইরকম যদি একটা এই যে এটা কিন্তু এগুলোর সাথে রিলেটেড। হ্যাঁ, তো এই টাইপের যদি আমরা এই যে গ্রিড যেগুলো করতেছি, আলাদা স্লাইড বার করতেছি, মেন কন্টেন্ট আলাদা ভাগ করে ফেললাম না টোটাল ওয়েবকে? এই টোটাল ওয়েবকে এরকম ভাগ করার জন্য এই ফ্লোট এবং ওভারফ্লো এগুলো ব্যবহার হয়তো অনেক ওয়াইডলি, যতদিন না ফ্লেক্স বক্স, সিএসএস ফ্লেক্স বক্স এবং গ্রিড আসছে, ঠিক আছে? সিএসএস গ্রিড এবং ফ্লেক্স বক্স যখন আসছে তখন এই ফ্লোট ওভারফ্লো এগুলো খুব বেশি ব্যবহার হয় না। কখন? এই টাইপের লেআউট করার জন্য। নেক্সট ক্লাসে এই টাইপের লেআউট কিভাবে করবেন একটা পেজকে, ওইটা দেখিয়ে আমরা সিএসএস এই দিয়ে টানবো, ঠিক আছে? সিএসএস মোটামুটি যেগুলো বিষয় সবসময় কাছে আসে আপনাদের মাথায় তো থাকলো যে পজিশনে অ্যাবসলিউট আছে, তারপরে ওভার ফ্লোতে হিডেন আছে, এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকা এটাই হচ্ছে জরুরি। হ্যাঁ, এগুলো যখন আমরা ডিজাইনে যাব তখন এই বিষয়গুলো কিন্তু আরও ডিপলি আপনারা বুঝতে পারবেন যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। আসলে ওয়ার্ডপ্রেস শুরু করার পর একটা প্রশ্ন সবার মনে আসবে যে এতদিন কি শিখাইলো, তাহলে এগুলো তো দরকারই নাই। দরকার কখন হবে জানেন? যখন আপনি প্র্যাকটিক্যালি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন। আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে আপনাদের শেখাচ্ছি, আমি এমন না যে বই পড়ে ওই বইটাই আপনাদের মুখস্থ পড়িয়ে দিচ্ছি।